নমস্কার। আজকে আমি ক্লাস 10 এর ইতিহাসটা শুরু করছি। অনেক দেরি হয়ে গেল। তবুও আজকে একদম পুরো তে যাব না। একদম শুরুর ইতিহাসের যে ধারণা সেটা একটু আলোচনা করব। জাস্ট গল্প করব সেরকমভাবে বলতে গেলে। তো উম ইতিহাস এই কথাটার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে সেটা তো আমরা জানি। ইতি কথাটার অর্থ হচ্ছে অতীত, তাই তো? মানে যেটা ঘটে গেছে। হাস মানে কথা, অতীতের কথাকে আমরা বলি ইতিহাস। অর্থাৎ যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো আমরা যে সময়ে আজকে এসে দাঁড়িয়েছি, সেই সময়টা একটা সময়ের মানে অনেক যুগ পরে এসে আমরা দাঁড়িয়েছি। তাহলে তার আগে কি ছিল? আগের যুগে, আগের সময়ে, আগের সালে আজকে আমরা 2025 সালে আছি। 2024 সালটাও আমাদের কাছে অতীত এবং সেটাও আমাদের একটা ইতিহাস। ঠিক সেরকমভাবে আরো আগে খ্রিস্টাব্দ শুরুর আগে এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেই সমস্ত কিছুই হচ্ছে ইতিহাসের অঙ্গ। এবার ইতিহাস লেখাটা কিভাবে হলো? হুট করে আমাদের আজকে ইতিহাস পড়তে ইচ্ছে হলো এবং হুট করে আজ থেকেই লেখা শুরু হলো। লেখা শুরু করলে সেই লেখার উপাদান কেমন হবে? আমাকে যদি এখন হুট করে কেউ জিজ্ঞেস করে যে 2000 সালে মানুষ কেমনভাবে বসবাস করতো, আমি কি বলতে পারবো? পারবো না। কারণ আমি সেখানকার আমি তখন ছিলাম না এবং আমার পরিচিত মানুষজনও তখন ছিল না যে তারাও জানবে। তাহলে আমরা কোথা থেকে জানবো? না, সেই সময়ের বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো সংগ্রহ করে সেখানে তার উপরে পরীক্ষা নিরীক্ষা করে একভাবে জানতে পারি। আরেকভাবে পুরোনো পুঁথি, অনেক পুরোনো পুঁথি অর্থাৎ পুরোনো লেখা, আমরা যেমন অনেকেই ধরো ডায়েরি লিখি বা যেটা ইচ্ছে হলো, যেটা মনে হলো সেটা লিখে ফেললাম। তো সেই লেখার মাধ্যমে ধরো সেই লেখাগুলো থেকে গেল বহু বছর পর, সেই লেখাগুলো থেকে আমরা কেমনভাবে বসবাস করি, আমরা কেমনভাবে আমাদের দিন যাপন করি, সেগুলো আমাদের পরবর্তী প্রজন্ম, পরবর্তী যুগে যারা আসবে তারা জানতে পারবে। তাহলে সেই রকম কিছু পুরনো লেখা, পুরনো পুঁথি আমাদের কাছে রয়েছে বা আমরা সেগুলো থেকে জানতে পারি কিরকম ভাবে মানুষ থাকতো বা কিরকম সমাজ ছিল। পুরনো পত্র পত্রিকা, অর্থাৎ যেমন ধরো আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে ব্রিটিশদের দাসত্ব থেকে। আমাদের দেশ 190 বছরের দাসত্ব থেকে তারা মুক্তি পেয়েছে। তার আগে আমাদের দেশে রাজত্ব ছিল মুঘলদের রাজত্ব। তো এই যে একটার পর একটা রাজত্ব, রাজা সেই কবে থেকে, কত হাজার বছর থেকে একটা রাজত্বের পরিবেশ পেরিয়ে আমরা আজকে প্রজাতন্ত্র দেশে বা গণতান্ত্রিক দেশে বসবাস করছি। তো তার আগে রাজতন্ত্রের সময় বিষয়গুলো কেমন ছিল, ভারতবর্ষ কেমন ছিল, তখন বিপ্লবীরা কিভাবে সংগ্রাম করতো, সেই সমস্ত কিছু আমরা সেই সময়ের বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন লেখা অর্থাৎ গল্প, উপন্যাস, ঐতিহাসিক গল্প বা স্বাভাবিক সাধারণ গল্প উপন্যাস থেকেও আমরা তখনকার সমাজকে ধরতে পারি। এবং নাটক এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিশ্লেষক বা বিভিন্ন রকম বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তো যেমন অর্থাৎ গবেষণামূলক প্রবন্ধ, ঐতিহাসিক গবেষণামূলক বা সেখান থেকে খাদ্যাভ্যাসের ইতিহাস জানতে পারি বিভিন্ন ধরনের লেখা থেকে। তো হ্যাঁ, তো এরকম ধরো বিভিন্ন গ্রন্থ, যেমন ধরো খেলার ইতিহাস জানতে পারি আমরা। শচীন তেন্ডুলকরের নাম শুনেছি তার আত্মজীবনী থেকে। তিনি কিভাবে অত বড় মহান একজন খেলোয়াড় হয়ে উঠলেন সেটা জানতে পারি। সেরকম বিভিন্ন খেলোয়াড়ের বা খেলোয়াড়ের খেলোয়াড়দের নিয়ে অনেকে লিখেছেন, যেমন গৌতম ভট্টাচার্যের লেখা বাপি বারিজা, রূপক সাহার লেখা বিদ্রোহী মারাদোনা, হ্যাঁ, বা একাদশে সূর্যোদয়, এই বিভিন্ন ধরনের লেখা, দেশি বিদেশি বিভিন্ন লেখকের লেখা থেকে আমরা জানতে পারি। খাদ্যাভ্যাসের ইতিহাস অর্থাৎ আমাদের খাবার কেমন ছিল অনেক যুগ আগে, বা অন্য দেশের মানুষজন কেমন খাদ্যাভ্যাসে অভ্যস্ত বা তাদের কিরকম তারা খাবার খান, সেগুলো আমরা, যেমন তপন রায়চৌধুরীর একটি বিখ্যাত বই রয়েছে মোগল আমলে খানাপিনা।
তো মোগল আমলে কেমন খাবার দাবার মানুষ খেত সেটা সেখান থেকে জানা যায়। পোশাক আশাকের জন্য এই যে আমরা আজকাল যেরকমভাবে শাড়ি পরি, এই শাড়ি পরা আগেকার মানুষের শাড়ি পরা আলাদা ছিল। তো কিভাবে আসলো নতুন নতুন যে পোশাক আসছে, সেই পোশাকগুলো কিভাবে আসছে আমাদের জীবনে, কোন পথ দিয়ে বা কিভাবে মানুষ এগুলোকে গ্রহণ করছে, এই সমস্ত কিছু কোন পর্যায়ে মানুষের সেই মানে পোশাক বদলের যে ভাবনাটা সেটা আসলো, এই সমস্ত কিছু আমরা ইতিহাস বই থেকে পাওয়া যায়। ইতিহাসের জনক বলা হয় এবং ইতিহাসটা কে প্রথম লিখতে শুরু করে এটা কিন্তু মানে বলা যায় না। তার কারণ হচ্ছে যে প্রাচীনকালের মানুষ লিখতে যখন শুরু করেছে, সে তার নিজের কথা লিখেছে, তার চারপাশের কথা লিখেছে। এই লিখতে লিখতে সেটা তার কাছে তখন তো সেটা বর্তমান ছিল, কিন্তু আজকে সেটা ইতিহাস হয়ে গেছে এবং সেটা ইতিহাসের একটা উপাদানে পরিণত হয়েছে। তবুও আমরা ইতিহাসের জনক বলতে পারি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। কেন? কারণ তিনি প্রথম এই ইতিহাসের যে বই মানে লেখা, ইতিহাসটা কিভাবে লিখতে হয় সেরকম একটা খসড়া তিনি আবিষ্কার করেছিলেন বা তিনি দিয়েছিলেন পৃথিবীর কাছে। এরপর বৈজ্ঞানিক ভিত্তিতে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস চর্চার জনক সেটা বলা হয়, সেটাও গ্রিক দেশেই ঐতিহাসিক থুকিডিডিস। হ্যাঁ, তো এই গ্রিক সভ্যতা অনেক পুরনো সভ্যতা এবং তখন গ্রিক সভ্যতা মানে খুব অগ্রগণ্য একটি সভ্যতার মধ্যে ছিল এবং গ্রিক মানে সেরকমভাবেই গ্রিক সভ্যতা আর অনেক নিদর্শন পাওয়া যায়। আমাদের দেশের প্রথম ঐতিহাসিক উপন্যাস যদি বলা হয় বা ঐতিহাসিক রচনা, ঐতিহাসিক গ্রন্থ যদি ধরা হয়, সেটা হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী। এটা কিন্তু কাশ্মীর উপত্যকার উপরে লেখা একটি অনবদ্য লেখা। হুম খুবই ভালো একটি বই এবং এই কলহনের রাজতরঙ্গিনীর ওপরে বেশ করে মানে মানে সেটাকে বেসিক একটা বিষয় রেখে সেটা অনেক উপন্যাসও রচনা মানে লেখা হয়েছে, ঐতিহাসিক উপন্যাস সমগ্র। তো এই হচ্ছে তোমাদের মানে ইতিহাসের এই যে খাদ্যাভ্যাস, নৃত্য অর্থাৎ নাচ গান, ফটোগ্রাফি, সিনেমা, হ্যাঁ, সামরিক ইতিহাস, এই সব প্রযুক্তিবিদ্যা, নারী ইতিহাস, পরিবেশের ইতিহাস, আত্মজীবনী, এই যে আমাদের একটা খুব পছন্দের একটা গোয়েন্দা গল্প, এই গোয়েন্দা গল্পগুলো যে লেখা হয়, সেই গোয়েন্দা গল্পের পুরোটা কাল্পনিক নয়। কিছু কিছু গোয়েন্দা গল্প যেমন পাঁচকড়িদের যে গোয়েন্দা গল্পগুলো রয়েছে, সেই গল্পগুলো কিন্তু সত্যি ঘটনার ইয়েতে প্রিয়রঞ্জন কি যেন নাম ভদ্রলোকের, ওই দারোগার দপ্তর বলে রয়েছে। তো ওই দারোগার দপ্তরের দারোগা ছিলেন প্রিয়রঞ্জন বাবু। তো তার লেখা গল্পগুলি ব্রিটিশ পিরিয়ডের সব মানে তখনকার দিনের অনেক কথা জানা যায়। স্বাধীনতার ইতিহাস, সরলা দেবী চৌধুরানীর লেখা আত্মজীবনী জীবনের ঝরাপাতা, এটা মানে খুব খুব শক্তিশালী একটি ঐতিহাসিক গ্রন্থ। রবীন্দ্রনাথের জীবনস্মৃতি, এই সমস্ত কিছুই ঐতিহাসিক রচনা। বিভিন্ন পত্র-পত্রিকা তখন যখন যেগুলো শুরু হয়, বঙ্গদর্শন, দৈনিক ভাস্কর বা সোমপ্রকাশ বা দিগদর্শন, এরকম কিছু সাপ্তাহিক, কিছু মাসিক বা কিছু দৈনিক, সেই সবগুলিই হচ্ছে ইতিহাসের এক একটি দলিল। সেগুলো মানে সেই সংবাদপত্রের অফিস যত্নে প্রথম থেকেই সংগ্রহ করে রাখেন প্রত্যেকটি পত্র, কারণ সেগুলো আমাদের এখনো সংবাদপত্রে প্রকাশিত ইতিহাসকে খুব মানে ইতিহাসের যে দলিল বলা হয়, সেই দলিল এবং যুগ কিভাবে পাল্টাচ্ছে সেটা বোঝা যায়। সেই ইয়েতে বিষয়টা হচ্ছে এইটা প্রথমে যে ইতিহাসের ধারণা, এই যে মানে এটা রয়েছে, সেখান থেকে তোমাদের অনেক ছোট প্রশ্ন আসতে পারে। তোমরা তো এবার মাধ্যমিক দেবে, তো সেই মাধ্যমিকের প্রিপারেশন তোমাদের প্রথম থেকেই নিতে শুরু করতে হবে। তো এটা হচ্ছে একদম ছোট প্রশ্ন, ছোট প্রশ্নই থাকে এখান থেকে। খুব বড় প্রশ্ন আসার সম্ভাবনা
এই ইয়েটা থেকে নেই, এই চ্যাপ্টার থেকে নেই। হ্যাঁ, মানে 8 নম্বরের প্রশ্নগুলো খুব একটা বেশি আসার সম্ভাবনা নেই, তবে প্রচুর প্রচুর ছোট প্রশ্ন আছে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই ছোট প্রশ্নগুলো বলার, আলোচনা করার। তবে জীবন স্মৃতি কেন গুরুত্বপূর্ণ, বিপিনচন্দ্র পালের লেখা কেন, আত্মজীবনী 70 বৎসর কেন গুরুত্বপূর্ণ, বা সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা কেন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মানে আসতে পারে, একটু পড়ে রেখো, ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। এরপরে আমরা সংস্কারের পরবর্তীকালে, আজকে আমি একদম মানে ছোট করে তোমাদেরকে ইয়ে করে